নমস্কার, সানরাইজ গুরু বসিলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আজকের দিনে আমরা সাধারণত ছন্দবদ্ধ কথার সমষ্টিতে থাকি, আর কথার সাম্রাজ্য এতটাই ব্যাপ্ত, এতটাই বড় যে সেখানে অনেক সময় আমরা হারিয়ে যাই, কোথাও কোথাও নিজেদেরকে খুঁজেও পাই। তো সুতরাং আজকে হারাবো না নিজেকে খুঁজে পাবো, সেটা আমাদের শিল্পীর দয় নির্বাচন করবেন আর কি। আমাদের সাথে আজকে রয়েছেন পাপিয়া সরকার। নমস্কার দিদি। নমস্কার, অনেক অনেক স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং রয়েছে শঙ্করী রায়। নমস্কার, অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজকের অনুষ্ঠানটা আমরা একটু অন্যভাবে সাজিয়েছি, কেন কি মানে ক্যামেরা অফ ক্যামেরাতে আমরা কথা বলছিলাম যে কথায় কথায় যাব। দিদি যদিও গান করেন, কিন্তু গান আজকে শুনবো না, আমরা শুধু না একটু একটু করে আমরা আজকে কথায় কথায় থাকবো, এবং কথার মাঝে আমাদের নিজেকে কিভাবে খুঁজে পাওয়া যায়, কবিতার মাঝে কিভাবে খুঁজে পাওয়া যায়, বা কোথাও কোথাও হারিয়েও যাই আমরা, সবকিছুকে মিলে আজকের অনুষ্ঠানটা থাকুক। কাকে দিয়ে শুরু করবো? আচ্ছা, আমি বলবো। এটা এটা কি হলো? আমি তো আমাকে দিয়ে শুরু করলাম, এখন তাহলে কি শঙ্করী দিয়ে কি শুরু করবো? শঙ্করী, একদম চলো শঙ্করী দিয়ে শুরু করবো। ঠিক আছে, তো আমরা যে অনুষ্ঠান মনে করি যে কবিগুরুকে দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে একটা শুদ্ধতা বা নিজেদের মনে যে একটা শান্তি, সেটা কিন্তু অবশ্যই আমরা কোথাও না কোথাও খুঁজে পাই। একদম। তো আজকে আমি আমার শুরুটা কবিগুরুর একখানি কবিতা দিয়ে করব। চলো হোক। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দিন। মনে পড়ছে সেই দুপুর বেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টি ধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না, যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেম। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল, আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে ভিতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামলো, সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না, বৃষ্টিতে গানেতে অকাজে আঁধারে জড়ানো, কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুরবেলার ছোট্ট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। যে সত্যি তো দুর্লভ, তাই না? আমরা মানে এটা একটা কথা শুনেছি যে কথার মাধ্যমে যে কোনো কিছুকে জয় করে নেওয়া যায়, এবং কথা এবং ব্যবহার এমন দুটো অস্ত্র আমাদের মানুষের জন্য, যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, এবং আমরা আমাদের মতো করে সেটাকে ব্যবহার করি। আমরা যাব পাপিয়াদের কাছে। পাপিয়াদি, আমিও তাহলে কবিগুরুকে দিয়েই শুরু করি। একদম। আমি কবিগুরুর লেখা একটি কবিতা পট, এটা দিয়ে শুরু করছি। যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে, সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই। সবাই জানে সে বিদেশি। পট আঁকা তার চিরদিনের ব্যবসা। সে মনে ভাবে ধনী ছিলেম, ধন গিয়েছে, হয়েছে ভালো। দিনরাত দেবতার সেবা করি, দেবতার রূপ ভাবি, দেবতার প্রসাদ খাই, আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি। আমার এই মান কে কাটতে পারে? এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল। বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলেন। সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম। কেবল অভিরামের তুলি সেদিন চলল না। নতুন রাজমন্ত্রী, এ তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে, যাকে একদিন অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের থেকে বেশি বিশ্বাস করেছিল। সেই বিশ্বাস হলো শীতকাঠি, তাই দিয়ে তার সর্বস্ব সে হরণ করলে। সে এলো দেশের রাজমন্ত্রী হয়ে। যে ঘরে অভিরাম পটাকে, সে ঘর তার ঠাকুর ঘর। সেখানে গিয়ে হাত জোর করে বললে, এই জন্যই কি এত কাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেম। এতদিনে বর দিলে কি এই অপমান?
এমন সময় রথের মেলা বসলো। সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলো। সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে। তার আগে পিছে লোক লস্কর। সে একটি পট বেছে নিয়ে বললে, আমি কিনবো। অভিরাম তার নকরকে জিজ্ঞাসা করলে, ছেলেটি কে? সে বললে, আমাদের নতুন রাজমন্ত্রীর একমাত্র ছেলে। অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে, বেচবো না। শুনে ছেলের আবদার আরো বেড়ে উঠল। বাড়িতে ফিরে সে খায় না, মুখ ভার করে রাখে। অভিরামকে মন্ত্রীর থলি ভরা মোহর পাঠিয়ে দিলে। মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো। মন্ত্রী মনে মনে বললে, এত বড় স্পর্ধা! অভিরামের উপর যতই উৎপাত বাড়তে লাগলো, ততই সে মনে মনে বললে, হেই আমার জিত। প্রতিদিন প্রথম সকালে সে তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে। এই তার পূজা, আর কোনো পূজা সে জানে না। একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না, কি যেন বদল হয়ে গেছে। কিছুতেই তার ভালো লাগে না, তাকে যেন মনে মনে মারে। একদিন হঠাৎ চমকে উঠে বললে, বুঝতে পেরেছি, আজ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে। তুলে মাটিতে ফেলে দিয়ে বললে, মন্ত্রীরই জিত হলো। সেই দিনই পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বললে, এই নাও সেই পট, তোমার ছেলেকে দিও। মন্ত্রী বললে, কত দাম? অভিরাম বললে, আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে, এই পট দিয়ে সেই ধ্যান আমি ফিরে নেব। মন্ত্রী কিছুই বুঝতে পারলে না। আমি এটা আগেও শুনেছি কবিতাটা। আর মানে দেখো, আমার মনে হয় আর কি, সেটা একদম ব্যক্তিগত আমার ব্যাপার, যে একটি কবির যে তার ভাব, সেটা রবি ঠাকুরই হোক না কেন, তার মানে কতটা গভীর সেটা আমাদের বোঝা সম্ভব না। আর এর মধ্যে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম থাকে তত আরো অসম্ভবই, একদম দুঃসাধ্য আমাদের জন্য। তারপরেও আমরা আমাদের মতো করে সাজিয়ে নেই একটা ঘটনাকে, তাই না? এবং এই ঘটনাগুলিকে যে সাজাই, সেগুলো আমাদের জীবনেও চলে আসে। যে প্রতিটা ছন্দ, তুমি যেটা বললে, পাপিয়াদি যেটা বললো, প্রতিগুলো ছন্দ কিন্তু অনেক সময় কবিতার ছন্দবদ্ধভাবে আসে না, কিন্তু অন্যভাবে চলে আসে। একদম। আর আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখবে মানে মিল খুঁজে পাই, কিন্তু কোথাও না কোথাও অবশ্যই রবি ঠাকুরের লেখা তো আমাদের জীবনের মানে সুখে বলো, দুঃখে বলো, আনন্দে বলো, মানে সব জায়গায় যেন আমাদের জীবনের সঙ্গে একদম মিলে যাচ্ছে। একদম একদম একদম। এটা মানে আর বলার কোনো অপেক্ষা রাখে না। একদম অপেক্ষা রাখে না, কিন্তু শুনবো আবার শঙ্করীর কাছে। একদম একদম। তো এর আগে করেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর এবার আমি যে কবিতাটা করছি সেটা কবিগুরুকে নিয়ে লেখা। ঠিক আছে? কবি রামচন্দ্র পাল লিখেছেন বিশ্ববাউল। রবীন্দ্রনাথকে পাওয়ার বিশেষ কোনো আয়োজন ছিল না আমার জীবনে। প্রায় আরো অনেকের মতো কৈশোরে কিশলয়ের পাতায়, কুমোরপাড়ার গরুর গাড়িতে, কিংবা আমাদের ছোট নদীর বাঁকে বাঁকে তার সঙ্গে আমার প্রথম দেখা। আমি রবীন্দ্রনাথকে চিনিনি তার বিশাল জীবনের বিপুল গভীরতায়। আমি তাকে পেয়েছি আমার একাকিত্বের নিবিড় নির্জনে, আমাদের এই পৃথিবীর অফুরন্ত প্রাণের উৎসবে, বাউলের সহজ সুরের একতারার অনুভবে। রবীন্দ্রনাথ আমার কাছে সেই স্বচ্ছ আয়না, যার সামনে এসে দাঁড়ালে নিজেকে বারবার নতুন করে খুঁজে নিতে পারি। অকিঞ্চিতকর মানুষেরও বেঁচে থাকার যে তুমুল স্পর্ধা, আমি তার মধ্যে রবীন্দ্রনাথকে গান গাইতে দেখি। তাই আমার চোখে রবীন্দ্রনাথ এক বাউলের নাম, এক বিশ্ব বাউল। উথাল পাথাল আকাশ পাতাল যেভাবে তিনি আচ্ছন্ন করে রেখেছেন, হাটে মাঠে বাটে যেভাবে তিনি হয়ে আছেন, ছবিতে মালায় আর গানে চন্দনে, অন্য কোনো নামে তাকে কি আর সেভাবে চেনা সম্ভব? রবীন্দ্রনাথ এক ধ্যানের নাম, এক চিরকালীন ঐতিহ্যের বাণী মূর্তি, মগ্নতার এক মুখর ছবি। রবীন্দ্রনাথ এক জীবনব্যাপী উৎসবের নাম, কথায় অবাক এক সমুদ্রের জল। এক জীবনে একটা মানুষ এত বৈচিত্র্যময় বৃক্ষের ছায়া ও বিশ্রাম হয়ে আছে, শান্তি ও আরাম হয়ে আছে, আঘাতে সহ্য ও শক্তি হয়ে আছে, উদ্যোগে উৎসব হয়ে আছে। তিনি যা কিছু স্পর্শ করেছেন তারই গায়ে লেগেছে অনিঃশেষ আনন্দের রং। আমরা তাকে মনে রাখি বা না রাখি, তিনি আছেন সহজ পাঠের
সহজ উচ্চারণের মুগ্ধতার প্রথম আলো থেকে শেষতম আগুনের পরশমণির স্পর্শের মুহূর্ত পর্যন্ত আমাদের তিনি বাঁচিয়ে রেখেছেন, আমাদের জাগিয়ে রেখেছেন, আমাদের ভালোবাসাকে অমরত্ব দিয়েছেন, আমাদের তিনি সার্থক করেছেন। কেননা আমরা রবীন্দ্রনাথের ভাষায় কথা বলি, তারই সুরে গান গাই, আর সেই ভাষা, সেই সুর তারই হাতের একতারা থেকে বিশ্বজনীন অর্কেস্ট্রার আনন্দ ঝংকারে বেজে চলেছে। আমাদের সমগ্র জীবন আচ্ছন্ন করে, আবিষ্ট করে বেজে চলেছে সেই বিশ্ব বাউল, যার অন্য নাম রবীন্দ্রনাথ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর মানে আমাদের সকলের জীবনে যেভাবে তিনি ছেয়ে আছেন বা তার আধিক্য যতটা রয়েছে আমাদের জীবনে, প্রতিটা মুহূর্তকে বোধহয় এখানে বেঁধে দিয়েছেন, তাই না? কবিতার সাথে সাথে যাব একটু অন্য কথাতে, যে কবিতার সাথে যে মিতালিটা সেটা কবে থেকে শুরু হয়েছে? মানে আমরা তো ছোটবেলা থেকে পড়াশোনা করি, কবিতা পড়ি, ছড়া পড়ি, রাইমস পড়ি, সেটা তো একরকমের কথা, সেটা শিখতে হয় বা শিখতে হবে বলে শিখি, কিন্তু কবিতাকে নিয়ে যে চলা জীবনে সেটা শুরু হয়েছে কবে থেকে? পাপিয়াদি। আমি ছোটবেলা থেকে এটা প্রতি একটু আগ্রহী বেশি। ছোটবেলায় স্কুলে করতাম, তখন তো এমনি দেখে দেখে বা মানে এমনি নিজে মুখস্থ করে যতটুকু মা পারতেন সে বলে দিতেন, এটুকুই আর কি, নিজের থেকে যতটুকু হতো। তারপরে আস্তে আস্তে যেন এটা একটা আলাদা ভালো লাগা চলে আসে, এই তারপরে আস্তে আস্তে করি, চলছে আর কি, শুরু হয়েছে। শঙ্করী। আমি বলবো যে সত্যি বলতে ছোটবেলায় কিন্তু মানে পড়েছি, বইয়ে যতটুকু পড়েছি, কিন্তু করিনি কোথাও। তো আমার কবিতা শেখার শুরু তো একদম অনেক বড় বয়সে, মানে আমার বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকে, মানে আমি যেখানে শিখি আমার গুরু শ্রীমতী গোপা সেনগুপ্ত, আমাদের রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, সবাই জানে, তো দিদির কাছে আমাকে নিয়ে যান। তো মানে আমার এখনো ভাবলে মানে কেমন লাগে, যে প্রচন্ড ভয় পেয়েছিলাম, মানে সেটা তো জানা ছিল না। ভাবতাম, ওকে বলতাম যে এখন কেন নিয়ে যাচ্ছ, ছোটবেলা থেকে সবাই শিখে। আমার তো মানে লজ্জাই লাগছিল প্রথম দিন, মানে আমি যখন ক্লাসে গেছিলাম আর কি, তো না গিয়ে দেখি আমি দিদিকেও তখন ক্লাসে পেয়েছিলাম, মানে আমার মতোই, কিন্তু সেখানে আমাদের যে মানে আমরা যেখানে যাই বা এখনো যেখানে গিয়ে বসি দিদির এখানে, তো আমাদের মতোই সবাই। তো যাই হোক, আমার মানে একদিন দুদিন করে আমার ভয়টা কেটে গেল। আর এখন তো মানে কি বলবো, মানে ওইটা একটা আমাদের আনন্দের জায়গা, ভালোবাসার জায়গা। সারাদিনের কাজের পরে ওইখানে গিয়ে বসাটা, দিদির এখানে যাওয়াটা, শেখা, সবার সঙ্গে আনন্দ করা, মানে সত্যি সেটা আমাদের আসলে সত্যিই তাই। আমরা এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি, কখন যাব ক্লাসে, কখন গিয়ে সবার সঙ্গে কথা বলবো। মানে এখানে গেলে যেন আলাদা একটা আনন্দ হয়। মানে সেই দেখো, এই যে আমাদেরকে যেমন কবিতা যেমন মুক্তি দেয় আমরা বলি সাধারণত, তো কবিতাকে ভালোবেসে, আমার মনে হয় কবিতাকে যখন তুমি ভালোবাসছো, কবিতাও তোমাকে ভালোবাসছে একদম। মানে আর সেই ভালোবাসাটা কিন্তু তৈরি করেছেন আমাদের দিদি, যেভাবে তৈরি করেছেন সেটা দিদির জন্যই সম্ভব হয়েছে, সত্যি কথা। একদম, আমারও ভীষণ পছন্দের একজন শিল্পী। আমি প্রতিবারই বলেছি, কোপাদির সাথে যতবারই আমরা অনুষ্ঠান করেছি বা অনুষ্ঠান নাও করেছি, যে এত ছন্দবদ্ধভাবে কথা, আমি তো কনফিউজড হয়ে যেতাম। আমি বলতাম সবসময়, যখনই আমি সঞ্চালনের দায়িত্বে থাকতাম, দিদিকে বলতাম, দিদিকে নিয়ে একটু কথা বললাম যে তুমি কথা বলছো না কবিতা বলছো, আমি একটু কনফিউজড আর কি। সত্যি মানে আমাদের ইন্সপিরেশন। একদম একদম সত্যি। চলো যাবো, কার কবিতা শুনবো একদিনের জন্য? হ্যাঁ একদম ঠিক ঠিক ঠিক। চলো যাবো, কারটা শুনবো এবারে? আমি না, পাপিয়াদি। আমিও তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথকে নিয়ে একটা কবিতা, কবি সুজান মিঠির আমার রবীন্দ্রনাথ। ইয়ান্না প্রমোদিতব্যং ধর্মান্না প্রমোদিতব্যং কুশলান্না প্রমোদিতব্যং ভূতৈনা প্রমোদিতব্যং। বাবা বললেন, এই হোক তোমার জীবনের মূল মন্ত্র। সামনে প্রদীপ জ্বলছিল। সদ্য স্নান করে আমি আর বাবা বসেছি ঘরের এক কোণে। বাবা আমায় দীক্ষিত করবেন, আমায় পথ দেখাবেন, এটাই এই বাড়ির রীতি। ছেলেমেয়েরা একটু বড় হলেই বাড়ির গুরুজনই তাদের কানে প্রবেশ করিয়ে দেন জীবনের মন্ত্র। আমি তখন পঞ্চম শ্রেণী। বাবা আমার কোলের উপর রাখলেন রবীন্দ্রনাথ, বললেন, প্রণাম করো, ইনিই তোমার গুরু। আমি রবীন্দ্রনাথ এবং বাবা দুজনকেই প্রণাম করলাম। জিজ্ঞেস করলাম, ইনি ঈশ্বর বাবা? বাবা হাসলেন, বললেন, বড় হও, বুঝবে।
আমি রবীন্দ্রনাথ পড়তে পড়তে, রবীন্দ্রনাথ শ্রদ্ধা করতে করতে নবম শ্রেণীতে তখন আমার পায়ের পাতায় বসন্তের ঢেউ লাগলো। কানের সামনে মুখ নামিয়ে সে গাইল, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আমি শিহরিত হলাম, এ যে রবীন্দ্রনাথ, ইনি তো ঈশ্বর, ইনি তো আমার গুরু। আমি ছুটে গেলাম বাবার কাছে। বাবা বাবা, জানো আজ কোকিল ডাকছিল, সেই সুরে আমি যে আমার রবীন্দ্রনাথকে পেলাম। কিন্তু তা কি করে হয়? উনি যে... বাবা হাসলেন, আমার মাথায় হাত রেখে বললেন, উনি তো বসন্ত। আমার ঠোঁট তিরতির করে উঠল। এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রেমিক ভাবলাম। বাবার সামনে থেকে এক ছুটে ঘরে এসে বিছানায় উপুর হলাম। আমার বুকের নিচে গান বয়ে চলল, আমারও পরানো যাহা চায় আমি তাই তাই গো। একদিন আমার বসন্ত প্রখ্যাত গবেষক হয়ে বিদেশ গেল। তার শিকড় প্রবেশ করল সেখানেই। তার কোকিল রবীন্দ্রনাথ ভুলে গেল। আমি কেঁদে পড়লাম বাবার কাছে, বাবা বাবা, এ কেন হলো? আমি যে নিঃস্ব হলাম। বাবা মাথায় হাত রাখলেন, বললেন, আছে দুঃখ, আছে মৃত্যু, আর আছে শক্তি। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর্মা অমৃতং গময়। আমি পঞ্চম শ্রেণী থেকে রবীন্দ্রনাথ বুকে জড়িয়ে আছি। বাবা বলেছিলেন, বড় হও, জানবে। আমি আজও বড় হয়ে চলেছি। স্নান করে রবীন্দ্রনাথের সামনে প্রদীপ জেলে প্রণাম করেছি। দ্বীপ্রহরে বুকে জড়িয়ে ধরেছি সঞ্চয়িতা। গভীর রাতে গীতবিতানের সুর ভিজিয়েছি বিষাদের অশ্রুতে। আমার বুকের গহনে সোনার তরী ভেসে যাচ্ছে আজও। পাকা ধান খেতে দুলছে শিশির, দুলছে আকাশ। বসে আছি কোলে আমি আর রবীন্দ্রনাথ। এতটা আমাদের কাছের উনি, মানে দেখো ওনাকে নিয়ে কবিতা, ওনার কবিতা সবকিছু নিয়েই আমরা মিশে গেছে, তাই না? মানে সবাই, আমি যত শিল্পীদের সাথে, যত জনের সাথে ইন্টারেক্ট হয়েছে, সকলের কিন্তু এই ব্যাপারে সকলের একমত। একদম। মানে ধরো হয়তো বা কেউ আমাকে পছন্দ করেন না, আমি কেউকে পছন্দ করি, হতেই পারে, সেটা ব্যক্তিগত জীবনের অনেক ব্যাপার থেকে যায়। কিন্তু রবি ঠাকুরের কথা যখন আসে তখন একটা মানে ভাবনা সবার এক এক জায়গায় আমরা সবাইকে এক সূত্রে বেঁধে দেয়। একদম ঠিক বলেছো, মনে হয় আমার নিজের সঙ্গে মিশে আছে। এবং মানে সবার মনোভাব একরকম তার প্রতি। মানে খুব কম জন আছে, আমি আজ অব্দি কাউকে পাইনি এমন যে এই কথাটা বলেননি আর কি, যে আমার জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িত, বা তাকে আশ্রয় করে তাকে আঁকড়ে ধরে আমরা রয়ে গেছি। তো সেটা আমাদের সকলের মধ্যেই থেকে যায়। আসলে কথায় কথায় যখন যাই তখন কবিতার সাথে সাথে তোমাদের নিজস্বতা কিছু কিছু দেখা যায় আর কি। আমার মনে হয় যারাই কবিতা পড়েন বা আবৃত্তি করেন তাদের নিজস্বতা অবশ্যই থাকে, স্বকীয়তা সবটাতে থাকে, যার যার একটা স্টাইল থাকে। তো সুতরাং সেখানে স্টাইল থেকে বলবো, কোন সময় এমন হয়েছে যে নিজেরা কবিতা লিখবো বা এমন কিছু, বা লিখো কিনা? আমি তো এখন লিখি না সত্যি বলতে, কিন্তু ছোট থাকতে মানে লিখতাম সত্যি আমার একটা ডায়েরির মধ্যে। আর এই জিনিসটা আরো টেন্ডেন্সিটা বেড়ে যায়, মানে ইয়ে করতো যখন দুর্গাপুজো আসতো। আচ্ছা, তখন যে দুর্গা ঠাকুরকে নিয়ে একটা ক্যালেন্ডারে দাগ দেওয়া শুরু হতো, যার এতদিন পুজোর বাকি, আর কবিতা লেখা শুরু হতো তখন। শুধু মানে দুর্গা ঠাকুরকে নিয়ে ঘুরতে যাবো, এসব নিয়ে ছোট থাকতে লিখতাম সত্যি। মানে বেশ কয়েকটা কবিতা লিখেছিলাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। এখন আর হয়ে ওঠে না। পাপিয়াদি? আমিও তো লিখি ঠিকই না, কিন্তু আমার কবিতা পড়তে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কোনো ভাবে যে কোনো অবসর সময় আচ্ছা একটু দেখি, একটু পড়ি, এই আর কি। শুনবো আরো ক্লাসের খবর শুনবো, যে ক্লাসে গেলে পরে কি ধরনের আনন্দ। কারণ ধরো এক একটা ক্লাসের এক এক রকমের প্যাটার্ন থাকে, তাই না? ধরো নাচের ক্লাসের এক ধরনের, গানের ক্লাসের এক ধরনের, কবিতার ক্লাসের এক ধরনের। তো সুতরাং ওই দিন পিনাকদা এসেছিলেন, তখন এক ধরনের কথা শুনেছিলাম। আজকে তোমাদের থেকে আবার অন্য ধরনের কথা শুনবো। যাবো শঙ্করীর কাছে, যাই। ঠিক আছে, তো এবারে একখানি কবিতা করছি, কবি দেবেশ ঠাকুরের লেখা, আমার খুব প্রিয় একখানি কবিতা। চলো।
প্রিয়তম, সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো? যুদ্ধক্ষেত্রে কি কেউ অন্যের চিঠি পড়ে? প্রয়োজন নেই এমন সম্বোধনে, হয়তো অধিকারও নেই। তাহলে সুহৃদ কিংবা বন্ধু লেখা যাক, সম্বোধনে কাজ নেই। তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নেই। তুমি আজ যুদ্ধক্ষেত্রে, চারিদিকে রক্ত, অস্ত্র, ক্ষমাহীন মৃত্যুর পাহাড়। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আমার পরমায়ু নিয়ে। তোমাকে না ছোঁয় যেন যুদ্ধের উষ্ণ বালুকণা। অক্রুর যেদিন তোমায় নিতে এসেছিল, আমরা অনেক বলেছিলাম, চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ, শুয়েছিলাম তোমার যাত্রা পথে। তবু তুমি চলে গেলে, বলেছিলে আবার আসবে। কবে, কবে পুরুষোত্তম, কবে আবার আসবে রাজা দুঃখিনীর কুটিরে? এবার এলে দেখবে তোমার সেই প্রিয় ধবলির দুটো দুষ্ট বাছুর, যমুনার সেই কদম গাছটির একটি শিশু চারা, সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি। আমার প্রতিদিন গাঁথা গুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে রোদ্দুরে। তুমি কি আর কোনো দিন পড়বে না? তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ, পেছনে তোমারই সংসপ্তক সেনা, শল্যমূষলেকাগ্নি অগ্নিবাণে আচ্ছন্ন আকাশ, চারিদিকে বাণ বৃষ্টি সুদর্শন চক্রবহ, বাজছে তোমারই পাঞ্চজন্য মেঘের মতো। এমন দিনে তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনে বৃষ্টি, সেই মেঘের ডাক? কুঞ্জের পথে অন্ধকারে দুজনে পথ হারিয়েছি, ছপ ছপ বাদল রাতে দুই পথহারা পাগল। ওপরে ক্রন্দসী আকাশ, তুমি আমায় বলেছিলে আমার প্রাণ, আমার জীবন, আমার স্বপ্ন, সব সব তুমি। চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য সেই অভিমান, সেই তুমি এলে ভৈরবের সাজে, জটাজাল রুদ্রাক্ষ ত্রিশূলে লুকিয়েছিলে নটবর বেশে। আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদপল্লব মুদারম। সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে এই দাসীর পায়ে। কি লজ্জা, কি বোকা ছিলাম তখন। আজ মনে হয় একবার তোমার পায়ে নিবেদন করি আমার সব লজ্জা, বলি ক্ষমা করো, ক্ষমা করো আমায়, আমি তোমারই। হয়তো এরই নাম দ্বিচারিতা, স্বামী নিন্দা মহাপাতক। আমার স্বামী আয়ান ঘোষ, শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা। চারিদিকে বিবর্ণ দেওয়াল। দুধের হিসাব কষতে গিয়ে যারা কখনো আকাশ দেখেনি, তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ। পদ্ম পাতায় ফলে আছে মুক্ত ফল। প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ, যার আলোয় জানলাম আমি শুধু কারোর স্ত্রী, কারোর পুত্রবধূ নই। আমি একজন সম্পূর্ণ মানুষ, সরৈশ্বর্যশালিনী, আমি রাজেন্দ্র নন্দিনী। অবলা সরলা কুলবালা থেকে আমার নারী হওয়া, মানুষ হওয়ার শুরু। আর তুমি আমার প্রথম দর্পণ, যাতে নিজেকে দেখেছি। দাসী নই আমি, আমি ব্রজরাজেশ্বরী। আমি রুক্মিণীর বেশবাস জানি না, সত্যভামার বীরত্ব জানি না, জাম্ববতীর প্রেম জানি না। আমি রাধা, আমি সম্পূর্ণা, আমি আলোক সামান্না। বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম। তবু বলি, যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো, একবার এসো আমার ঘরে। নিন্দিত আমায় নন্দিত করো, পূর্ণ করো, দীপান্বিত করো। কি ভালো, কি ভালো, ভীষণ সুন্দর না? আর দেখো একদম চিত্রপট যেন ফুটিয়ে তুলেছিল শঙ্করী, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। একটা ঘটনা পুরো আমাদের না ঘটনা একদম, এটাতে তোমাকে আমি একটু আগে বলছিলাম না, যার যার স্টাইল, যার যার স্বকীয়তায় সেটা সুস্পষ্ট হয়। তোমার এখানে এখানে ভীষণ সুন্দর লেগেছে, কারণ একটা ভীষণ ক্যানভাসের মধ্যে যেন প্রতিটা চরিত্র ফুটে উঠছিল, একদম পরিবেশটা ফুটে উঠছিল, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যাবো পাপিয়াদের কাছে যাবো। আমি এবার করছি একটু অন্যরকম কবিতা, কবি শেখর বরণীর মহামিলন। গাঢ় অন্ধকার থেকে উৎসারিত আলো খুঁজতে খুঁজতে যখন সূর্যের কাছাকাছি পৌঁছালাম, দেখলাম
সূর্য তাকিয়ে আছে খরস্রোতা নদীটির দিকে, আর নদীটি তখন ছুটে চলেছে আয়ুষ্মান ভবিতব্যের দিকে। পেছনের সুখ, শান্তি, বিরহ, বিচ্ছেদ দীর্ঘশ্বাসের মতো ফেলে দিয়ে আমি নদীটিকে জিজ্ঞেস করলাম, কোথায় ছুটে চলেছ? কার কাছে গিয়ে শান্তি পেতে চাও? নদীটি দুপাশের সটি বনের ঝালর দুলিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি জানি বাপু, সময় যে আমাকে তাড়িয়ে বেড়ায়। যাই, সামনে এগোই, কুহুকি আশা আমায় প্রতিনিয়ত ডাকছে, আর পেছনে অনেক কিছু ফেলে এসেছি, ওগুলো সামলে রেখো। নদীর ফেলে যাওয়া কষ্টগুলোর জন্য আমার অনেক বেদনা। এবার সময় এসে দাঁড়ালো সামনে, বলল, ভয় কি, আমি তো সর্বদাই তোমার সাথে আছি। সামনে এগোতে গেলে পেছনে সব কিছুকেই সঙ্গে নিতে হয়, আর যেন আলো, অন্ধকার, সুখ, দুঃখ সর্বত্রই আমি বিরাজমান। সৃষ্টির জন্ম থেকে মৃত্যু অবধি আমি যে বর্তমান। তারপর পাহাড়, পর্বত, বন, জঙ্গল পেরিয়ে বিশাল এক মরুভূমির উত্তপ্ত বালুরাশির মাঝখানে এক কর্কশ বৃক্ষের নিচে যখন দাঁড়ালাম, ঘুমন্ত নিশ্চল বৃক্ষ হঠাৎ আমার উপস্থিতি টের পেয়ে বলে উঠল, দেখো না, প্রচন্ড উত্তাপেও কেমন নিরুত্তাপ আছি। পারবে পারবে এমন বেদনা সয়ে পৃথিবীতে প্রেম বিলোতে? তখন হঠাৎ মনে পড়ে গেল, বহু বছর আগে আমি এইখানেই ছিলাম, এখানেই আমি খঞ্জর হাতে ছুটে বেরিয়েছি ভালোবাসা ছিনিয়ে নিতে। তারপর একদিন প্রস্তর নির্মিত কারুকক্ষের মর্মর ভেদ করে আমি যখন স্পর্শ করলাম মমি হয়ে বেঁচে থাকা তোমার শীতল চোখের নিষ্পলক চাহনি, ঠিক তখনই মনে হলো মৃত্যুর মধ্যে মন, প্রাণ, দেহ এক হয়ে বেঁচে থাকে, আর আত্মা ভালোবাসা হয়ে ছুটে চলে মহামিলনে। ভীষণ সুন্দর। কারণ দেখো, একটি একটি কথা যেন আমাদের মানে যারাই শুনছেন তাদের মনে হতে পারে যে একটু বেশি বেশি বলছি, কিন্তু সত্যি মানে কথা একদম একদম আমাদের মানে অনেক ধরনের আমাদের আবেগ থাকে, তো সেই আবেগগুলোকে সত্যিকারের কিন্তু আমাদের কবিতাগুলো আমাদের প্রকাশ করে, কিন্তু একদম রূপ দিয়ে দেয়। তবে এখন যেটা রূপ আমরা দেবো সেটা হচ্ছে একটা বিরতি। আমরা যাবো বিরতিতে, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। আসছি এই ছন্দবদ্ধ কথার সমষ্টি নিয়ে, শিল্পীদের নিয়ে। বিরতির পর আবারও জানাবো অনেক অনেক স্বাগত সানরাইজ গুরু মশলা নিবেদিত কথাই সুরে জমজমাট সকালের আজকের আমাদের এই ছন্দবদ্ধ কথার সমষ্টিগতভাবে যে আমরা রয়েছি সেখানে। আমাদের এই আয়োজনে আজকের কথা শিল্পীরা রয়েছেন পাপিয়াদি এবং শঙ্করী। এবার কার কাছে যাব আমরা? শঙ্করী? হ্যাঁ, এবারে আমি একখানি কবিতা বলছি। চলো। কবি শুভ দাশগুপ্তের লেখা। কবিতাটির নাম কৃষ্ণকলি। চলো। কৃষ্ণকলি। হ্যাঁ, কৃষ্ণকলি আমার খুব বন্ধু ছিল। সেই ছেলেবেলায় স্কুল জীবনে কৃষ্ণকলি ছিল আমার যাকে বলে বেস্ট ফ্রেন্ড। কত যে প্রাণের কথা, মনের কথা আমরা একসাথে ভাগাভাগি করতাম, কত যে দুষ্টুমি করতাম একসাথে। মাঝে মধ্যে অবশ্য ঝগড়াও হতো। একবার তো আড়ই হয়ে গেল। সে প্রায় 1 মাস দেখা হয়, কথা হয় না। দুজনেই যে যার গো ধরে আছি, কেউ একবারই কথা বলতে পারি না। ব্যাপারটা সবার কাছেই বেশ মজার। আমাদের বেশি বেশি বন্ধুত্ব নিয়ে অন্য যেসব বন্ধুদের খুব ঈর্ষা ছিল তাদের কাছে তো খুবই মজার। এদিকে মনে মনে দুজনেই ছটফট করছি ভাব করে নেবার জন্য। বাপমা মরা কৃষ্ণকলি ওর মামা মামির সংসারে থেকে লেখাপড়া করত। হঠাৎ দেখলাম কৃষ্ণকলি স্কুলে আসছে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ কেটে গেল। আড়ি চলছে, তবুও রোজ মনে মনে কৃষ্ণকলির জন্য ছটফট করছি। শনিবার হাফ ছুটি, স্কুল ফেরত বাড়ির পথ ধরেছি। মনে মনে কৃষ্ণকলির জন্য নানা কথা ভাবছি। কি হলো ওর? হঠাৎই স্বাগতা বলল, জানিস কৃষ্ণার বিয়ে। আমি চমকে উঠলাম। সে কি রে, বিয়ে এক্ষুনি, এই বয়সে? বলিস কি? হ্যাঁ রে হ্যাঁ, ওর মামা তো আমার বাবার বন্ধু। ওর মামাই বলেছে লেখাপড়া বেশি শিখে কি হবে,
সেই তো শেষ পর্যন্ত হাঁড়ি ঠেলবে। পাত্র পাওয়া গেছে ভালো, সুতরাং বিয়ে। ওর বিয়ের দিন দুপুরবেলা গেলাম ওর বাড়িতে। আমাকে দেখে হাউ মাউ করে কেঁদে ফেলল কৃষ্ণকলি। বললাম, শোন শোন, আরই শেষ, এখন তো ভাব। কাঁদছিস কেন পাগলি? বিয়ে হচ্ছে, এ তো দারুণ মজার ব্যাপার। বিয়ে হবে, কত গয়না পাবি, কত শাড়ি পাবি, বর হবে টুকটুকে, বর্তকে নিয়ে বেড়াতে যাবে দার্জিলিং, কাশ্মীর। দূর বোকা, কাঁদে নাকি? ও আলমারি থেকে একটা খাম বের করে একটা ফটো দেখালো আমায়। বলল, দেখ, এ আমার বর। দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। অনেক বেশি বয়স, টাক পড়েছে মাথায়, মোটা সোটা কাকার বয়সী একটা লোক এ হবে কৃষ্ণার বর? বিয়ে দেবার নামে এ কি অনাচার! কৃষ্ণকলির গাল বেয়ে নামছে অশ্রুধারা, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ও। মামা মামির কলগ্রহ তো, গেলে ওরা বেঁচে যায়। তাই কান্নায় ধরে এলো কৃষ্ণার গলাটা। চোখ মুছতে মুছতেও বলল, তুই দেখিস, আমি খুব ভালো থাকবো, বরের সঙ্গে সব সময় ভাব থাকবে, একদিনও আড়ি করব না। বন্ধুর সঙ্গে আড়ি করলে খুব কষ্ট হয় না রে? বড় তো বন্ধুই বল। আড়ি করব না, তুই দেখিস। সানাই বেজে উঠল অঘ্রাণের দুপুরবেলা। আমার কানে বার বার বেজে উঠতে লাগলো ওর শেষ কথাগুলো। দেখিস, আড়ি করব না, কখনো না, কোনো দিনও না, তুই দেখিস। কি সুন্দর না? আর মানে এটা নিয়ে কোনো কথা হবে না আর কি, আর কোনো, কারণ শুনেছি অনেকবারই এই কবিতাটি। আমি যতবারই শুনেছি ততবারই নিজের মতো করে ভেবেছি আর কি সেটাকে নিয়ে। এখনো মেয়েদের এই অবস্থান বা এই চিত্র কিন্তু এখনো রয়ে গেছে। তুমি দেখো, সত্যি তো পড়াশোনা করছি আমরা, একটা খুব যদিও বা হিন্দি সিনেমা, কিন্তু খুব ভীষণ প্রাসঙ্গিক কথা এটার মধ্যে হচ্ছে যে সমানতা বা সমানভাবে দেখাটা পরে, আগে মানুষ হিসেবে দেখো। একদম মেয়েদেরকে এখনো মানুষ হিসেবে চেনা বা মানুষ হিসেবে দেখা, সেটাও শুরু হয়নি বোধহয়। এইগুলো কিন্তু মানে আমরা হয়তোবা শহরে যতটা না দেখতে পাই আমাদের সমাজে, কিন্তু একটু দেখবে গ্রামের দিকে বলো বা শহরেও রয়েছে, অনেক রয়েছে, বলবো না, না অনেক রয়েছে। পড়ারও সময় পাচ্ছে না, মানে পড়াটা যে শেষ করবে ওরা বিভিন্ন পরিস্থিতির কারণে হোক, বিভিন্ন কারণে, সেটাও কিন্তু ওরা শেষ করতে পারছে না। না তুমি শুধু দেখো, এখন এটা এই দিকে যদি আমরা কথা যাই তাহলে একটু বিতর্কর মতো হয়ে যাবে আর কি কথাটা, আমাদের অনুষ্ঠানটা অন্য পথে চলে যাবে, তাই যাচ্ছি না ওদিকটায়। কিন্তু তারপরেও অনেকেই রয়েছেন যারা খুব হাইলি কোয়ালিফাইড, মানে অ্যাকর্ডিং টু আমাদের এডুকেশন সিস্টেম, যে ভীষণভাবে তারা পড়াশোনা করেছে। তুমি করেছো, আমি করেছি, বাপিয়াদি করেছে, অনেকেই রয়েছেন যারা হয়তো স্কুলে চাকরি করছেন বা কলেজে চাকরি করছেন। তারপরেও তাদের জীবনটাও তুমি একটু দেখো না, মানে যদি ওইদিকে যাই, মানে সবকিছুর মধ্যেই কিন্তু এগুলো রয়ে গেছে আর কি। সুতরাং ওই কথাটা আমার ভীষণ কানে বাজে, যে সমান পরে হবে, নারী পুরুষ সমান ঠিক আছে, কিন্তু আগে তুমি মানুষ হিসেবে ভাবো, নারীকেও একজন মানুষ হিসেবে ভাবো। তো সেটা একটা বিরাট বড় কথা, একটু বিতর্কের কথা বলে ফেললাম, কিন্তু কিছু করার নেই, কবিতার সাথে চলে আসে। বলেছো, একদম সত্যি কথাটা, কবিতাটার সাথে চলে আসে। যাই আমরা পাপিয়াদির কাছে চলে যাই। পাপিয়াদি, এর মধ্যে রথের মেলা হয়ে গেল, এই আর পুরীর রথের মেলা তো সবার কাছে খুব পরিচিত, একদম পরিচিত নাম। এই পুরীর রথের মেলা নিয়ে বা পুরীর রথ নিয়েই আমি একটা কবিতা করছি। কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের পুরী। জগন্নাথ আমাকে রাস্তায় ধরলেন, সন্ধে হয়ে এসেছিল বলে প্রথমটায় অন্ধকার বলেই ভুল করলাম ওকে, কিন্তু কালো দেবতার চোখের জল সাদা দেবতার থেকে আলাদা হয় না বলে একসময় বুঝতে পারলাম যে উনি কাঁদছেন। চাপা নাক, পুরো ঠোঁট, নয়নবদ্ধগামীর গাল বেয়ে গড়িয়ে নামতে থাকা ধারা বিষণ্ণ করে দিচ্ছে গোটা চরাচর। ভূমিকম্প বা সুনামি হয়েছে কোথাও? বিস্ফোরণ ঘটিয়েছে কেউ? মারা গেছে অনেক লোক? উত্তরের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমি টের পাই যে কান্নার কারণ আমি আমার ইন্টারভিউতে প্রিয়তম শহর হিসেবে সান ফ্রান্সিসকোর নাম নিয়েছি। সত্যিই তো, কেন নিলাম? যা সত্যি তাকে আড়াল করে কেন প্রশান্ত মহাসাগরের
কোলে চলে গেলাম। কেন বললাম না যে আমার প্রাণের শহর পুরী এবং পুরী, যেখানে সারা রাত বসে থাকব ঢেউয়ের মৃত্যু আর পুনর্জন্মের সামনে, সারা বিকেল ঝিনুক কুড়োবো তটে, সকালে মন্দিরে যাই বা না যাই, দুপুরে সাপটে প্রসাদ খাবো চাতালে, আর চেনা অচেনা অজস্র লোকের থেকে শুনবো আর পাল্টা বলবো জয় জগন্নাথ। নিজের দিকে তোলা আঙুল আমাকে পিছিয়ে নিয়ে যায় 8-10 বছর। বাবার অনেক আয়ু কামনা করে বেঁধে আসা একটা মানতের সুতো। জীবনে এসে পড়া তোমাকে, জীবনে তোমাকে রাখতে চেয়ে আরো একটি বাধা। সুতোগুলো রং ভুলে গেলেও ভোলা সম্ভব নয়। বাবা সে বছর মহাশূন্যে মিলিয়ে গেলেন। বছর ঘুরতেই তুমি চলে যাও অন্য সম্পর্কে, আর সমুদ্র যেরকম ভাবে সরে যায়, আমিও সরে যেতে থাকি পুরী থেকে। ভালোবাসার জায়গা নেয় ভয়, অধিকার বোধকে সরিয়ে দেয় অভিমান। ইন্টারভিউ দিতে গিয়ে আমি বলে ফেলি, ছুড়ে দেওয়া বুলেট আর বলা কথা ফেরত আসে না, যেমন ফিরে আসেনি শ্রী চৈতন্য। কিন্তু এই বালি আর জলের অ্যাম্ফিথিয়েটারে কৃতদাসের মতো নতজানু হয়ে আমি টের পাই যে মুখোমুখি দাঁড়িয়ে থাকা অতীত আসলে সেই কৃতজ্ঞ সিংহ। কখনো তার পা থেকে বের করে দিয়েছিলাম কাঁটা। সিংহ নাকি নরসিংহ, মন না বামন? কাটায় কাটায় কে মিলিয়ে দিচ্ছে জগন্নাথ আর আমার কষ্ট? চতুর্দিকে সাদা ফেনায় নাচতে থাকা বাচ্চা নুলিয়ারা এখন বদলে যাচ্ছে নক্ষত্রে। স্বর্গদ্বারের ভিতর থেকে চলে আসছে জুঁই ফুলের সুগন্ধ, আর পুনর্মিলনের অসহ্য তাপ আমার ডান হাত দিয়ে মুছিয়ে দিচ্ছে দু চোখের কান্না, যেখানে মিশে গেছে মহানদী আর মিসিসিপি। গল্প এখানে শেষ হলেও কবিতা হয় না, তাই আগামী রথযাত্রায় আমায় আবার পুরী যাবার আদেশ দিয়ে মিলিয়ে যেতে যেতে সূর্যাস্তের হাজার পাখির কণ্ঠে জগন্নাথ বলে গেলেন, আমার হাত নেই, যা ঘটে গেছে, ঘটছে বা ঘটবে তার উপর হাত থাকে না কারোর। একদম দেখো কি সুন্দর ঘুরিয়ে এনেছেন পুরোটা ব্যাপারকে। এবং এখানেও কিন্তু পাপিয়াদি তোমাকেও বলবো, একটা চিত্রপট তুমি সাজিয়ে দিয়েছো একদম ভীষণ সুন্দর করে, এবং প্রতিটা দৃশ্য আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠছিল। সত্যি জগন্নাথকে আমরা দেখলাম যে উনি কাঁদছেন, এবং যে ছেলেটি বা মেয়েটি যেই হোক, কারণ এখানে যেহেতু লিঙ্গভেদ করা হয়নি আমরা জানি না, যিনি বলছেন কবি, তো সুতরাং প্রতিটা চিত্রপটের মতো সাজিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যাবো শঙ্করীর কাছে আবারও। ঠিক আছে, তো এবারে শুভ দাশগুপ্তেরই লেখা আরেকটি কবিতা করছি। এই কবিতাটিও সত্যি খুব প্রিয়, আগে করছি কবিতাটি, ঠিক আছে? কবি শুভ দাশগুপ্তের লেখা ছেলেবেলা। কেমন আছিস, কেমন আছিস আমার ছেলেবেলা? কোথায় আছিস, কার সঙ্গে আমার ছেলেবেলা? কেমন আছিস, কোথায় আছিস সোনা ছেলেবেলা? আমায় বুঝি ভুলেই গেলি দুষ্টু ছেলেবেলা? কেমন আছিস তুই, এখনো কি আগের মতো সন্ধে হলেই গন্ধ ছড়ায় হাসনুহানা জুই? পড়ার ঘরে এখনো কি ধারাপাতের পাতায় জাগে এক এককে দুই? এখনো কি ঘুমে ঢুলিস অঙ্ক করতে বসে? রাত বাড়লে দিদার গল্পে রাজপুত্তর আসে? এখনো কি কাশের বনে ছুটে বেড়াস তুই ছেলেবেলা? এখনো কি তেমনি আছিস তুই? আজও কি তুই নদীর কথা শুনতে ছুটে যাস, মেঘলা আকাশ মাথায় নিয়ে তেমনি ঊর্ধ্বশ্বাস? সেই যে নদী, গেরুয়া নদী, সারা দুপুর একা, তার কাছে কি এখনো যাস? হয় কি তোদের দেখা? ছেলেবেলা, অনেকটা পথ পেরিয়ে এসেছি, তোকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি। সময় মাঠের ধুলো কাদা অঙ্গে মেখেছি, হাত ছেড়ে তোর অন্য হাতে এ হাত রেখেছি। রোদ বৃষ্টি আলো ছায়ায় পথ পেরিয়ে এসেছি, তোকে ছেড়ে অনেকটা পথ পেরিয়ে এসেছি। তোরই কাছে রেখে এলাম লাটাই গুলি ঘুড়ি, কদম পলাশ শিউলি শালুক কদমা নাড়ুমুড়ি। তোরই কাছে গচ্ছিত যে আমসত্ত্ব আচার,
আরো অনেক মহার্ঘ সব রসদ সুখে বাঁচার। পা রেখেছি দূরের পথে, চলে এলাম দূরে। ফুসলে এনে গোলক ধাঁধায় কে যে দিল পুরে। এখন বৃষ্টি কাঁচের বাইরে, ছোঁয় না সে আমাকে। মহালয়ার সোনার সে ভোর অন্য কাউকে ডাকে। ঢাকের বাজনা, ধুনুচি নাচ হারিয়ে গেছে দূরে। এখন জীবন ছন্দে বাঁধা, হিসেব করা সুরে। ছেলেবেলা, রাগ করিস না, সুখে নেই রে আমি। জীবন পুজোয় তোকেই হয়তো করলাম প্রণামী। রাগ করিস না ছেলেবেলা, আবার দেখা হবে। রাত পোহালে নতুন ভোরে আবার কথা হবে। আবার যাব শিউলি ভোরে তোর সাথে ফুল আনতে। মেঘ, নদী আর পাখির খবর আবার যাব জানতে। দেখা হবে, দেখা হবে, আবার দেখা হবে। রাত পোহালে নতুন ভোরে আবার দেখা হবে। সত্যি আমাদের এই যে ছেলেবেলাটা আমাদের মধ্যে থাকে, কিন্তু আমরা সেটাকে অনেক সময় এক্সপ্লোর করি, অনেক সময় করতে চাই না, কিন্তু সবার মধ্যে কিন্তু থাকে, একদম থাকে। সেটা মানে বিভিন্ন চাপে হয়তো সেটা কোথাও লুকিয়ে থাকে, কিন্তু সেটা কিন্তু লুকিয়ে থাকে, হারিয়ে যায় না। কিন্তু মাঝে মধ্যে আমরা এমন খোঁচাটা দিলে বেরিয়ে আসে, সেটাই তো দরকার। সত্যি সেটা হলেই কিন্তু আমরা ভালোভাবে থাকতে পারি, তাই না? সবচেয়ে সুন্দর সময় যদি জীবনের বলি সেটা তো একদম আর ভীষণ তাড়াতাড়ি চলে গেছে। আমার এখনো মনে হচ্ছিল ভীষণ তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু বুঝতে পারিনি তো। তখন তো মনে হতো যে বড় হয়ে যায়, কখন বড় হলে যে মানে এই ব্যাপারটা তো আর আগে জানা ছিল না যে সবচেয়ে সুন্দর সময়টা তো কাটিয়ে চলে আসছি একদম। এবং ওইটাই থাকে আমাদের সকলের মধ্যে, কিন্তু আমাদের রয়ে গেছে ছেলেবেলাটা। আর এটা বলেও যে অ্যাকর্ডিং টু সাইকোলজি, যে আমাদের বাঁচতে হলে, যদি ভালো করে বাঁচতে হয়, আমাদের ভেতরে যে বাচ্চাটাকে আছে সেটাকে জাগিয়ে রাখতে হবে। সুতরাং আমাদের জীবনের যে প্রতিটি মানুষের ভেতরে যে ছোট্ট বাচ্চাটি, যে নিষ্পাপ শিশুটি রয়েছে, তাকে আমরা বাঁচিয়ে রাখবো। একটু ঝগড়া যাতে যাই আমরা করি, একটু আনন্দ ফুর্তি যাই করি আমরা, কিন্তু ওকে বাঁচিয়ে রাখতে হবে। তবে এখন আমরা বলবো আমাদের সময় প্রায় শেষের পথে, পাপিয়াদির একটি কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করবো। পাপিয়াদি। কবি নির্মলেন্দু গুণের ক্ষেত মজুরের কাব্য। মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা। আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে। কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির গিয়েছে চেটে। অতটা খেয়াল রাখেনি কৃষক, মগ্ন ছিল সে কাজে। হঠাৎ পুলক পবনে হৃদয় পুষ্পিত হল লাজে। ফিরিয়া দেখিল বধূটি তাহার পেছনে আলের পরে বসে আছে, যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে। সামনে মাটির লাল শানকিটি জরির আঁচলে বাঁধা। আজ নিশ্চয়ই মরিচে রসুনে বেনুন হয়েছে রাধা। হাসিয়া কৃষক মরাল বাঁশির মুগুর ফেলিয়া দিয়া, কামু কাঁখির নিবিড় বাঁধনে বাঁধিল বধূর হিয়া। বরুণ গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ। বধূর ভিতরে কৃষক তখন পাইল মনির খোঁজ। মেঘ দিল ছায়া বনসঙ্গমে, পুরিল বধূর আশা। মনে যাই থাক, মুখে সে বলিল মর্গে বর্গা চাষা। শব্দটি তার বক্ষে মিধিল ঠিক বর্ষার মতো। এই জমিটুকু আমার হইলে কার কি বা ক্ষতি হতো। কাতর কণ্ঠে বধূটি শুধালো, আইসা ফুলির বাপ, আমাগো একটু জমিন হবে না? জমিন চাওয়া কি পাপ? খোদার জমিন ধনির দখলে গেছে আইনের জোরে। আমাগো জমিন হইব যখন আইনের চাকা ঘোরে। অসহায় বধূ জানে না নিয়ম কানুন কাহারি বলে। স্বামীর কথায় চোখ দুটো তার সূর্যের মতো জ্বলে। বলদে ঘোড়ায় গাড়ির চাক্কা, নারীর চাক্কা স্বামী। আইনের চাকা আমারে দেখাও, সে চাক্কা ঘোরামো আমি। কৃষক তখন রুদ্র বধূর জড়ায় চরণ দুটি। পা তো নয়, যেন অন্ধের হাতে লঙ্গরখানার রুটি। যতটা আঘাত সয়ে মৃত্তিকা উর্বরা হয় ঘামে, ততটা আঘাত সইল না তার বধূর কোমল পায়ে। পা দুটি সরিয়ে বধূটি কহিল, করো কি সারো। মানুষে দেখিলে জমি তো দেবি না, দুর্নাম দেবি আরো। পরম সোহাগী কৃষক তখন বধূর অধর চুমি হাসিয়া কহিল, ভূমিহীন কই, আমার জমিন তুমি। আকাশে তখন সূর্যের সাথে মেঘেরা করেছে খেলা।
মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঠেলা। নিজস্বতা এবং আমাদের নিজের যে সম্পত্তি, সেটা আমাদেরই বুঝতে হয় যে আমরা কাকে নিয়ে ভালো আছি, আমরা কোন জিনিসটাকে আঁকড়ে বাঁচবো। তো সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে এই আনন্দ এবং দুঃখ সমানভাবে চলতে থাকুক, দিন এবং রাতের মতো। আজকের দিনটা সুন্দর কাটালাম, সকালটা খুব ভালো হলো। অনেক অনেক ধন্যবাদ। আমাদেরও মানে খুব খুশি হয়েছি এখানে এসে, খুব সুন্দর করে শুরু হলো সকালটা, সত্যি অনেক অনেক ধন্যবাদ পাপিয়াদিকে এবং শঙ্করকে। তোমাকে অনেক আমরা ভীষণ কথায় কথায় আজকে ছিলাম, মাঝে মধ্যে একটু বাজন হারা হয়ে গেছিলাম, কিন্তু আবার চলে এসেছে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে দুজনই। আবারও আমন্ত্রণ রইল নিউজ ভ্যানগার্ডের পর্দায়। একদম একদম। আজকে তাহলে বিদায় নেব এখান থেকে। আবারও আগামীকালের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে হবে এবং খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভেচ্ছাটুকু জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার।